Business Statistics Part 2 BBA Professional fourth semester এর ক্লাসটি শুরু করছি। আমরা চ্যাপ্টার 8 এ আছি, স্যাম্পলিং থিওরি, স্মল স্যাম্পলিং থিওরি। এই চ্যাপ্টারে আমরা ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা তোমাদের বইয়ের রেনেসা বুক ডিপোর বইয়ের প্রবলেম 10 এটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে এ সোশ্যাল investigation committee is conducting an investigation if in comparable jobs male and female workers are paid identical wages. আমাদের বলছে একটি সোশ্যাল ইনভেস্টিগেশন কমিটি তারা কন্ডাক্টিং ইনভেস্টিগেশন পরিচালনা করেছেন কিসের উপর? কম্পারেবল জবের উপর। কাদের মধ্যে? মেল এবং ফিমেল ওয়ার্কারদের মধ্যে, যে আর পেইড আইডেন্টিক্যাল ওয়েজেস, তাদের যে ওয়েজেসটা দেওয়া হয় সেটার উপর। The following information below, নিচে তথ্যগুলো দেওয়া আছে। নাম্বার অফ ওয়ার্কার্স, মেল ছিল 8 জন, ফিমেল ছিল 7 জন। মিন স্যালারি, অর্থাৎ তাদের যে স্যালারি দেওয়া হয় তার গড় হচ্ছে 1234 টাকা হচ্ছে মেলদের, আর ফিমেলদের হচ্ছে 1036 টাকা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 36 এবং 40। আমাদের বলছে টেস্ট দ্য সিগনিফিকেন্স ডিফারেন্স বিটুইন দ্য মেন স্যালারিজ অফ মেল অ্যান্ড ফিমেল। এই যে মেল এবং ফিমেলদের যে গড় স্যালারি দেওয়া হয় এটার মধ্যে সিগনিফিকেন্স কোনো পার্থক্য আছে কিনা, তাৎপর্যপূর্ণ পার্থক্য আছে কিনা সেইটা আমাদেরকে টেস্ট করতে বলেছে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ ওয়ার্কার্স আছে কত? 8 মেল আর ফিমেল হচ্ছে 7। তাহলে বলো তো এটা কি টেস্ট হবে? টি টেস্ট। টি টেস্ট হবে। টি টেস্ট। কেন টি টেস্ট হবে শাহরিন? 13 নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝছো এটা। এখন যা যা দেওয়া ছিল আমরা সেগুলো এখানে গিভেন গুলা লিখেছি। দেখো এক্স বার 1 বলতে আমরা মেলকে বোঝাচ্ছি যেহেতু প্রথমে আছে, আর ফিমেলকে আমরা 2 দ্বারা বোঝাবো। আমরা প্রথমে যে তথ্য থাকবে, গ্রুপ থাকবে, সেটাকে 1 দ্বারা প্রকাশ করব, আর সেকেন্ডটাকে আমরা 2 দ্বারা প্রকাশ করব। তাহলে এখানে আমাদের এক্স বার হচ্ছে মেইন স্যালারি, এখন এক্স বার 1 হচ্ছে মেল আর ফিমেলদের হচ্ছে এক্স বার 2। আমরা দেখতে পাচ্ছি এক্স বার 1 হচ্ছে 1234, এক্স বার 2 হচ্ছে 1036, আর সিগমা 1 হচ্ছে 36, সিগমা 2 হচ্ছে 40, n1 8, n2 7। আমরা জানি যে টি টেস্টের ক্ষেত্রে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম বের করতে হয়। তো ডিগ্রি অফ ফ্রিডমের যদি আমাদের দুইটা গ্রুপ থাকে তাহলে সূত্রটা হচ্ছে n1 প্লাস n2 মাইনাস 2। আমরা আগে শিখেছি n-1। n-1 হবে ডিগ্রি অফ ফ্রিডমের সূত্র কখন? যখন আমাদের গ্রুপ থাকবে একটা বা স্যাম্পল থাকবে হচ্ছে একটা, কিন্তু এখানে স্যাম্পল হচ্ছে দুইটা, সুতরাং সূত্র হবে n1 প্লাস n2 মাইনাস 2 ইকুয়াল। এখন আমাদের হচ্ছে কি, এটা হলো সূত্র। তো n1 হচ্ছে 8, n2 হচ্ছে 7, আর এখানে আমরা একটু ভুল লিখে ফেলেছি, এখানে 2 হবে। তাহলে দেখো তো মাইনাস করলে 13 হয়। 8 প্লাস 7 কত হয়? স্যার 13ই তো হ্যাঁ আসে। 13 হয়। তাহলে 2 মাইনাস করলে হচ্ছে 13। এখন আমাদের কি করতে হবে? ধরে নিতে হবে যে h0 equal there is no difference in the mean salaries of male and female, আর h হচ্ছে there is a difference in the mean salaries of male and female। এটা আমাদের এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, টি টেস্টের সূত্র যখন আমাদের গ্রুপ দুইটা থাকবে তখন সূত্র হবে এটা, সিগমা টি ইকুয়াল এক্স বার 1 মাইনাস এক্স বার 2 ডিভাইডেড বাই সিগমা ইনটু রুট ওভার 1 বাই n1 প্লাস 1 বাই n2। এখন x1 x বার 1 x বার 2 n1 n2 আমাদের কাছে আছে, কিন্তু সিগমাটা আমাদের নাই, সো আমরা সিগমাটা পাশে বের করে নিয়েছি। তো এখন এই সিগমা সূত্র হচ্ছে n1 মাইনাস 1 ইনটু সিগমা 1 স্কয়ার প্লাস n2 মাইনাস 1 ইনটু সিগমা 2 স্কয়ার, আর ডিভাইডেড বাই n1 প্লাস n2 মাইনাস 2। এরপর আমাদের n1 এর মান হচ্ছে 8, সিগমা 1 এর মান হচ্ছে 36, তার উপর হোল স্কয়ার, প্লাস 7 n2 এর মান হচ্ছে 7, আর সিগমা 2 এর মান হচ্ছে 40, তার উপর হোল স্কয়ার আছে। আর n1 প্লাস n2 মাইনাস 2 এর মান আমরা এখানে লিখেছি। সব মিলাই ক্যালকুলেশন করলে আমাদের আসে 37.899। এখন আমরা শুধু টি টেস্টের এখানে সূত্র আমরা জানি, মানগুলা বসাবো,
ক্যালকুলেট করব তাহলে আসবে হচ্ছে 10.095। আশা করি ক্যালকুলেশন তোমরা করতে পারবা। তো আমাদের তাহলে টি টেস্টের মান এসেছে কত? 10.095। এখন আমাদের সে কি লেখা আগের মতোই, আগের ক্লাসে যেমন বলেছিলাম যে টি ক্যাল তারপর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান সমান 10 × 095, তাহলে 10.095 হবে। এরপর আমরা আমাদের যেহেতু সিগনিফিকেন্স লেভেল প্রশ্নে দেওয়া নাই, প্রশ্নে আমাদের সিগনিফিকেন্স লেভেল কোথাও দেওয়া নাই, তাহলে আমরা ধরে নিব 5%। সো আমরা ধরে নিয়েছি লেট দ্য লেভেল অফ সিগনিফিকেন্স ইজ 5% and test is two-tailed test. The critical value of t divided by 2 equal 2.160। তাহলে এই যে মানটা আমরা দেখে নিয়ে এসেছি 5% লেভেল অফ সিগনিফিকেন্সে, আর ডিগ্রি অফ ফ্রিডম যখন আমাদের কত ছিল 13, তাহলে এই যে আমরা টি টেস্টের থেকে দেখব 13 হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম এদিকে, আর 5% কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 2.50 অর্থাৎ 0.025। তাহলে 13 এর সোজা আমরা দেখতে পাচ্ছি 2.160। এখন আমরা আমাদের অঙ্কে যেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের দেখো ওই যে মানটা আমরা 2.160 টি টেবিলের কে 2 দিয়ে ভাগ করেছি আমরা সিগনিফিকেন্স লেভেলকে, তাহলে 2.160। এখন আমরা দেখছি যে সিন্স আমাদের ক্যালকুলেশন হচ্ছে কত 10.095 আর টেবিল থেকে মান নিয়ে এসেছি 2.160, তাহলে আমাদের ক্যালকুলেশনটা বড়। সো আমরা লিখেছি টি ক্যাল গ্রেটার দেন টিটি। তাহলে সো নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন বড় হলে নাল হাইপোথিসিস কি হয়? রিজেক্টেড হয়। তাহলে উত্তরটা হবে কি দেয়ার ইজ আ ডিফারেন্স ইন দ্য মেন স্যালারিজ অফ মেল অ্যান্ড ফিমেল। অর্থাৎ নাল হাইপোথিসিস রিজেক্টেড যদি হয় তাহলে অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয়, আর নাল হাইপোথিসিস রিজেক্টেড হলে অল্টারনেটিভ হাইপোথিসিসে আমরা যেটা লিখেছি সেটাই হয় আমাদের আনসার, অর্থাৎ এইচ এ দেয়ার ইজ আ ডিফারেন্স ইন দ্য মেন স্যালারিজ অফ মেল অ্যান্ড ফিমেল। অর্থাৎ এখানে যে স্যালারিজ এর কথা বলা হয়েছে সেই স্যালারিজ এর মধ্যে একটা পার্থক্য রয়েছে। তাহলে কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার স্যার ওকে, নেক্সট আমরা আরেকটা প্রশ্ন দেখব অন্য রকম। এটা হচ্ছে এখানে আমাদের আনগ্রুপ ডাটা আছে এবং আনগ্রুপ ডাটা আছে দুইটা গ্রুপের। তো দুইটা গ্রুপের যদি আনগ্রুপ ডাটা থাকে তাহলে কিভাবে করতে হয় সেটা দেখব। এখানে বলা হচ্ছে তোমাদের প্রবলেম 21, 10 accountants were given intensive coaching and 4 tests were conducting in a month। তাহলে 10 accountants 10 জন অ্যাকাউন্টেন্টসদেরকে কি হয়েছে? একটি কোচিং ট্রেনিং করা হয়েছে, কোচিং বলতে এখানে ট্রেনিং করা হয়েছে, অ্যান্ড 4 টেস্ট এবং তাদেরকে 4টা টেস্ট দেওয়া হয়েছে আর কন্ডাক্টেড ইন এ মান্থ, এক মাসে। দ্য স্কোর অফ টেস্ট 1 and 4 আর গিভেন বিলো। টেস্টের তোমার হচ্ছে তথ্যগুলো নিচে দেওয়া আছে। এখানে অ্যাকচুয়ালি হবে ফার্স্ট টেস্ট আর এটা হচ্ছে ফোর্থ টেস্ট। ফার্স্ট টেস্ট এবং ফোর্থ টেস্ট নেওয়া হয়েছে এবং তাদের মার্কস হচ্ছে দেখো অ্যাকাউন্ট্যান্ট ছিল হচ্ছে 10 জন। ফার্স্ট টেস্টে তাদের মার্কস গুলো দেওয়া আছে 50, 42 এভাবে 38 পর্যন্ত, আর মার্কস ইন ফোর্থ টেস্ট 62, 40, 61 এভাবে 50 হচ্ছে লাস্ট। আমাদের বলছে ডাজ দ্য স্কোর ফ্রম 1 তো হবে না, ফার্স্ট ডাজ দ্য স্কোর ফ্রম ফার্স্ট টু টেস্ট ফোর্থ শো অ্যান ইমপ্রুভমেন্ট। তার মানে বলছে যে প্রথম যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেই পরীক্ষা থেকে, তার মানে ওরা কিন্তু 4টা পরীক্ষা নিয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো ফার্স্ট টেস্টের যেটা নিয়েছিল, যে মার্কসটা পেয়েছিল একদম লাস্ট বা ফোর্থ টেস্ট যেটা নিয়েছে সেই মার্কস গুলো কি ইমপ্রুভ হয়েছে কিনা সেটা আমাদেরকে এখানে জানতে চেয়েছে। অর্থাৎ দেখো মার্কস ইন ফার্স্ট টেস্টে 1 নাম্বার ক্যান্ডিডেট ছিল 50 আর 4 নাম্বার টেস্টে সে পেয়েছে হচ্ছে 62, তাহলে ইমপ্রুভ হয়েছে আমরা এখানে বলতে পারি। কিন্তু 2 নাম্বার যে ক্যান্ডিডেট ছিল তার হচ্ছে 42 ছিল ফার্স্ট টেস্টে, কিন্তু ফোর্থ টেস্টে হচ্ছে 40, তার কিন্তু আবার হ্রাস পেয়েছে। এখন এইভাবে ম্যাক্সিমাম কি তোমার হচ্ছে ইমপ্রুভ হয়েছে কিনা সেটা আমাদেরকে জানতে চেয়েছে। টেস্ট অ্যাট 5% লেভেল অফ সিগনিফিকেন্স, এবং সেটা পরীক্ষা করতে হবে 5% লেভেল অফ সিগনিফিকেন্সে। তাহলে এখানে আমাদের সিগনিফিকেন্স লেভেলস বলা আছে।
তো আমরা এখানে যদি আমাদের এরকম আনগ্রুপ ডাটা থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা লিখব H0 দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য মিন মার্ক, আর H এ হচ্ছে দেয়ার ইজ এ ডিফারেন্স ইন দ্য মিন মার্ক। এরপর আমাদের এই টেবিলটা করতে হবে। টেবিলের উপর একটু লিখবো আমরা টেবিল ফর নেসেসারি ক্যালকুলেশন। আমার এখানে মানে জায়গা হচ্ছিল না, এই জন্য লিখতে পারি নাই, তোমরা লিখে নিবা এ টেবিল ফর নেসেসারি ক্যালকুলেশন। এখন সিরিয়াল নাম্বার লিখেছি অর্থাৎ নাম্বার অফ ক্যান্ডিডেটস, ফার্স্ট মার্ক লিখেছি যেটাকে আমরা x1 বলবো, ফোর্থ টেস্টের মার্কস লিখেছি যেটাকে আমরা x2 বলবো। আর এই যে আনগ্রুপ ডাটার ক্ষেত্রে আমাদের ডি স্কোয়ার লাগবে, সূত্রের মধ্যে ডি স্কোয়ার আছে, সো আমরা ডি স্কোয়ারটা পাবো হচ্ছে কিভাবে, প্রথমে আমরা ডি বের করব, ডি ইকুয়াল x1 মাইনাস x2, অর্থাৎ এই যে ফার্স্ট টেস্টের মার্কস থেকে ফোর্থ টেস্টের মার্কসটা মাইনাস করব। তারপরে আমরা হচ্ছে ডি স্কোয়ারটা পাবো হচ্ছে এই যে ডি টা বের করেছি এগুলার স্কোয়ার করব। সংখ্যা দিয়ে যদি আমরা বুঝি তাহলে প্রথমটা আমরা 50 থেকে 60 মাইনাস করব, 50 মাইনাস 62 তাহলে হবে -12, এবং এই -12 কে আমরা কি করব, স্কোয়ার করব, হোল স্কোয়ার করব, তাহলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 12 স্কোয়ার করলে হচ্ছে 144 হয়। ঠিক এভাবে আমরা 42 মাইনাস 40 তাহলে 2 আসবে ডির মান, আর 2 কে স্কোয়ার করলে হচ্ছে 4। এভাবে আমরা সবগুলা করতে পারবো আশা করি। তারপরে আমাদের সামেশন ডি লাগবে, সো আমাদের এই যে ডি যেটা আছে সেটা আমরা এই সবগুলা কি করব, যোগ করব, যোগ করলে আমাদের সামেশন ডি হচ্ছে -52। তারপরে আমাদের ডি স্কোয়ার আমরা সবগুলা যোগ করব, তাহলে আমাদের আসবে সামেশন ডি স্কোয়ার ইকুয়াল মাইনাস, এখানে ভুল লেখা আছে, এখানে অ্যাকচুয়ালি এটা হবে না, সামেশন ডি স্কোয়ার হচ্ছে 856, এখানে হবে 856। তাহলে এতটুকু আশা করি বুঝতে পেরেছো টেবিলটা। আমরা এখন দেখো আমাদের যেহেতু সূত্রের মধ্যে ডি বার লাগবে, অর্থাৎ ডি বার লাগবে, তো ডি বারের সূত্র সামেশন ডি ডিভাইড বাই এন। এখন সামেশন ডি টেবিল থেকে আমরা -52 নিয়ে আসবো, আর এন এর মান হচ্ছে 10, অর্থাৎ কতটা সংখ্যা ছিল, 10 জন ক্যান্ডিডেট ছিল, সো এন হচ্ছে 10। মেয়েরা বুঝতে পারছো তো? জি স্যার। ওকে, নেক্সট হচ্ছে সিগমা বের করতে হবে আমাদের। তো সিগমার সূত্র হচ্ছে যখন আমাদের আনগ্রুপ ডাটা থাকবে, দুইটা গ্রুপ থাকবে, তখন সূত্র হচ্ছে এটা, সিগমা ইকুয়াল 1/n-1 ইনটু সামেশন ডি স্কয়ার মাইনাস সামেশন ডি হোল স্কয়ার ডিভাইডেড বাই n। এখন n এর মান 10, সামেশন ডি স্কয়ার মান 856, আর সামেশন ডি তার হোল স্কয়ার, তার মানে এইখানে এসে স্টুডেন্ট অনেকে ভুল করে, এখানে সামেশন ডি এর মান লিখবো কিন্তু সেটা হচ্ছে -52, তার উপর হোল স্কয়ার দিব, ডিভাইডেড বাই n দিব, n এর মান হচ্ছে 10। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 8.066। নেক্সট আমরা চলে যাব টি টেস্টের সূত্র। তাহলে এখানে টি টেস্ট কেন বুঝতে পেরেছো? এই যে যেহেতু সিরিয়াল নাম্বার টোটাল হচ্ছে 10টা, 10 জন। হ্যাঁ এই জন্য আমাদের টি টেস্ট, এই তো বুঝছো। তাহলে ডি ইকুয়াল হচ্ছে টি ইকুয়াল হচ্ছে ডি বার ডিভাইডেড বাই সিগমা রুট ওভার এন। খেয়াল করো আগের সূত্রটাই, জাস্ট এখানে ডি বারের জায়গায় এক্স বার ছিল, তো ডি বারও লেখা যায় এক্স বারও লেখা যায়, কিন্তু যেহেতু আমরা সব ডি বের করেছি, ডি তে বোঝায় ডেভিয়েশন বা বিচ্যুতি বা ব্যবধান, তো সেজন্য ডি বারই লিখবো, টি ইকুয়াল ডি বার ডিভাইডেড বাই সিগমা ডিভাইডেড বাই রুট ওভার এন। এখন মান বসাবো, সবগুলোর মান বসালে আমাদের আসছে হচ্ছে ক্যালকুলেশন করলে -2.038। এই যে এখানে মাইনাস এসেছে, আমাদের মাইনাস রাখা যাবে না, সো আমরা কি করি, অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করি। তাহলে টি ক্যাল অ্যাবসলিউট ভ্যালু ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু -2.038, তাহলে মাইনাসটা উঠে যাবে 2.038। আর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমাদের এইখানে গ্রুপ হচ্ছে তোমার দেখো আনগ্রুপ ডাটা হলে তোমার হচ্ছে n-1, এটা হবে আমাদের সূত্র ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে 10 ছিল আমাদের সংখ্যা, -1 সমান কত, 9। এখন লেট তো লিখবো না কারণ আমাদের প্রশ্নেই দেওয়া ছিল, সো আমরা এখানে লিখবো here the level of significance is 5% and the test is two-tailed test. The critical value of t divided by 2 equal, এটা এখন তোমরা বুঝো, আমরা ডিগ্রি অফ ফ্রিডমে 9 দেখবো,
আর 5% লেভেলকে 5 কে 2 দিয়ে ভাগ দিব 2 পয়েন্ট লিখবো হচ্ছে 0.025। এখানে আমাদের মান আছে কত 2.262। এখন আমরা দেখতে পাচ্ছি যে স্যার বুঝি না, আরেকবার একটু বুঝাবেন। 5% 9 ওটা কি করব? ও আচ্ছা, তাহলে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম কত এসেছে 9, তাই না? স্যার আর 5% লেভেল যেহেতু টু টেল টেস্ট হলে জেড টেস্টকে 2 দিয়ে ভাগ করতে হয় 5% কে। তো 5% কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে 2.5 আসে। আর 2.5 কে যদি আমরা দশমিক আকারে লিখি তাহলে কত আসে 0.025। ঠিক আছে, কি স্যার? এরপরে এই যে টেবিলটা দেখবো আমরা, এখানে ডিএফ লেখা আছে দেখো উপরের দিকে। তো ডিএফ নিচের দিকে যদি আমরা দেখি 9, আর 9 এর সোজা আমরা এদিকে দেখবো হচ্ছে 2.025, তার ভ্যালু কত 2.262। দেখেছো? জি স্যার। এই 2.26টা আমরা এখান থেকে মানটা নিব। এখন ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এই যে এই মানটা পেয়েছি 2.262। এখন আমাদের ক্যালকুলেশন 2.038 আর টেবিলের মান হচ্ছে 2.262, তাহলে বড় কোনটা? স্যার টেবিলের মানটা বড়। টেবিলের মান। তো যদি টেবিলের মান বড় হয় তাহলে নাল হাইপোথিসিস কি হয় অ্যাকসেপ্টেড হয়। এজন্য আমরা লিখেছি সো নাল হাইপোথিসিস ইজ অ্যাকসেপ্টেড। আর যদি নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হয় তাহলে নাল হাইপোথিসিসের যেটা আমরা লিখেছি H0 তে সেটাই হচ্ছে উত্তর। দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য মিন মার্ক। এখানে মিন মার্কের মধ্যে কোনো পার্থক্য নাই। আশা করি বুঝতে পেরেছে সবাই। জি স্যার। স্যার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দ আর লেখাপড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফেজ।